দিয়েছে, কিন্তু বাচ্চারা বুঝতে পারে না, পড়ে দিলে পারে না। যাই হোক, এটা তো আমার কাছে হয়নি, তো আমাকে পুরোপুরি কনসেপ্টটা বোঝাতেই হবে তোমাদের। একটু অ্যাটেন্টিভলি বুঝো এবং ডোন্ট ওয়ারি, প্রথম দিন পরিণিকার প্রথম ক্লাস, তোমাকে বলে রাখি যখন যেখানে কিছু ডাউট হবে আমাকে পরিষ্কার বলবে। ফ্রি স্যার। ফ্রি ফিল করবে যে একদম এই জায়গাটা বুঝলাম না, বুঝিয়ে দিন, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড করবে। এই বইয়ের থেকে একটু পড়াই, তারপর আমি কনসেপ্টটা বলবো। হোয়াট ইজ থার্স্ট? থ্রাস্ট অ্যাকচুয়ালি নাথিং বাট ফোর্স। এখানে দেখো ডেফিনেশনটা কি দিয়েছে। আমি জেনারেলি, তোমরা দেখবে তো পড়ানিকারা তো এখন বুঝতে অসুবিধা, মানে বুঝতে পারবে না প্রথম ক্লাসটা, মানে বুঝতে পারবে না কী করে পড়াই। আমাকে দেখতে পারবে পরিষ্কার। আজকের দিন আমি স্ক্রিন শেয়ার করে করাচ্ছি, কারণ এটা বেসিক ক্লাস। এরপরে দেখবে বোর্ড দেখতে পারবে, আমি করাচ্ছি, আমাকে দেখতে পারবে। কিন্তু আজকের ক্লাসটা আমি একটু স্ক্রিন প্রেজেন্টেশন করে করাচ্ছি, কারণ আজকে বেসিক ক্লাস। প্রথম টপিকসটা এই এক একটা টপিক্সের তো জন্য তো এক একভাবে পড়াতে হয়। তো হোয়াট ইজ থ্রাস্ট? থ্রাস্ট ইজ আ ফোর্স। দেখতে পাচ্ছ তো সবাই স্ক্রিনটা, নাকি স্ক্রিন শেয়ারিংটা আছে তো? হ্যাঁ স্যার। আর অল অফ ইউ এবল টু সি দ্য পিডিএফ? ওকে। এ ফোর্স A force can be applied on a surface on any direction. When the force is applied in a direction normal to the surface, it is called thrust. মানে ধরো, আমি একটা ছবি এঁকে বোঝাচ্ছি। তার মানে এখানে ট্রাস্ট হচ্ছে শুধু ওয়েট। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমরা বলতে পারো ওয়েট। ঠিক আছে, when the force is applied in a direction normal or perpendicular, নর্মাল আর পারপেন্ডিকুলার তো সেমই, নর্মাল টু দ্য সারফেস ইজ কল্ড থ্রাস্ট। মানে ধরো এই একটা টেবিল, এটা ধরো একটা টেবিল, ঠিক আছে? এই টেবিলের ওপর এই বি ফর বুক একটা বই রেখেছো। বইটার ওয়েট কি হবে? নিচের দিকে কাজ করবে না? ইয়েস অর নো? অ্যান্ড ওয়েট ইজ এ ফোর্স, অল অফ ইউ নো দ্যাট। এই ক্ষেত্রে যদি বডিটার বিটার মাস, বি এর মাস যদি এম হয়, বি এর মাস, এই বুকটার মাস ধরো এম, এবং এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, তাহলে বলো তো পরিণিকা বি এর ওয়েট কত হবে? হোয়াট উইল বি দ্য ওয়েট অফ দ্য বুক? বলো পরিণিকা, বলো। কোনো ভুল হলে আমি কিছু বলি না, আমি বুঝিয়ে দিই। জাস্ট টেল মি হোয়াট উইল বি দ্য ওয়েট অফ দ্য বুক। বুকটার মাস কত? এম, আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত? জি। হোয়াট উইল বি দ্য ওয়েট অফ দ্য বুক? বলো। স্যার ওটা তাহলে মাস ইনটু এই গ্র্যাভিটেশন হবে। ইয়েস, ভেরি গুড এমজি। তাহলে দেখো এই ওয়েটটাই তো ওর বইটার থেকে টেবিলের ওপর কাজ করবে, তাই না? টেবিলটার ওপর নিচের দিকে কাজ করবে। সো এখানে ফোর্স কত কাজ করছে টেবিলটার ওপর? ডিউ টু দ্য বুক এমজি। এসব, এবং এটা দেখো পারপেন্ডিকুলারলি কাজ করছে, তাই না? একদম নিচের দিকে, এই ক্ষেত্রে পুরো পারপেন্ডিকুলারলি কাজ করছে। কারণ দেখো টেবিলটার প্লেন কি? হোয়াট ইজ দ্য প্লেন অফ দ্য টেবিল? এটাকে যদি আমি গ্রিন কালার দিয়ে দেখাই, দিস ইজ দ্য প্লেন অফ দ্য টেবিল, তাই তো? অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স? রেড কালারে অ্যারো দিয়ে দেখতে পাচ্ছ ডিরেকশন অফ দ্য ফোর্স। তো এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। So you can call it as a perpendicular, that the force acting on the table due to the book is at 90 degree angle. So you can say it is a thrust. বুঝা গেল? So thrust is the force acting normally on a force, on a surface. বুঝা গেছে? Yes or no? হ্যাঁ। So এখানে যেটা বললাম সেটাই দিয়েছে, thrust exerted by the body on the surface is equal to weight of the body. So thrust is a vector quantity. Unit of the thrust. What is the unit of the thrust? দেখতেই পাচ্ছ, thrust is nothing but a force acting, তারপরে ফোর্সের ইউনিটই হবে থ্রাস্টের ইউনিট। সো ফোর্সের ইউনিট কি পরিণিকা জানো? স্যার নিউটন। নিউটন। ঐশিকীয় নিশ্চয়ই জানো। সো থ্রাস্টের এসআই ইউনিট হবে নিউটন। অ্যান্ড ইউ অল নো দ্যাট
হোয়াট ইজ সিজিএস ইউনিটে বলো, ঐশীকে একটু রেসপন্স দিও। সিজিএস ইউনিটে থ্রাস্টের ইউনিট, সিজিএস ইউনিটে ফোর্সের ইউনিট কি? হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফোর্স আহ সিজিএস? ফোর্সের ইউনিট হচ্ছে ডাইন। ইয়েস, ভেরি গুড। এবং তোমরা নিশ্চয়ই জানো, আমি ধরেই নিচ্ছি দ্যাট ইউ অল নো দ্য রিলেশনশিপ বিটুইন নিউটন অ্যান্ড ডাইন। ইয়েস আর নো? 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, তাই তো? ইয়েস আর নো, প্লিজ রিপ্লাই। ইয়েস স্যার। Parnika, Yes, sir. you do know, okay, thank you. Now, pressure, step by step, pressure. the effective, the effect of thrust on a surface, দেখো এইটা একটু বোঝার আগে, প্রেশারের ডেফিনেশনে যাওয়ার আগে একটু কনসেপ্টটা বুঝে নাও। দ্য এফেক্ট অফ থ্রাস্ট অন এ সারফেস ডিপেন্ডস অন দ্য এরিয়া অফ দ্য সারফেস অন হুইচ ইট অ্যাক্টস। কি বলেছে? দ্য এফেক্ট অফ থ্রাস্ট অন এ সারফেস, আবার বলছি, দ্য এফেক্ট অফ থ্রাস্ট অন এ সারফেস ডিপেন্ডস অন এরিয়া অফ দ্য সারফেস অন হুইচ ইট অ্যাক্টস। থ্রাস্ট ইজ এ ফোর্স অ্যান্ড এফেক্ট বলতে কি, ধরো কোনো জিনিসের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো, অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট তুমি কি পাচ্ছ, দ্যাট ইজ দ্য এফেক্ট। এফেক্ট মানে কি? রেজাল্ট তো, এস আর নো? তাই তো? পার্টিক্যান ঐশী কি? Yes, sir. এবার দেখো একটা উদাহরণ বলছি, তুমি ধরো একটা হাতুড়ি নিয়ে দেওয়ালে দুম করে মারলে, ঠিক আছে? এর এফেক্ট কি হতে পারে? মোটামুটি মারলে কিছু হবে না, খুব জোরে মারলে কিছু হয়তো দেওয়ালটা শক্তপোক্ত হলে প্লাস্টারগুলো হয়তো একটু খসে পড়ে যাবে সামান্য, তাই তো? আর উইক দেওয়াল হলে ভেঙে যাবে পুরো, তাই তো? ইয়েস আর নো? একটু রিপ্লাই Yes, sir. খুব শক্তপোক্ত দেওয়াল হলে কিছুই হবে না, হয়তো একটু রঙের চলটা উঠে যাবে বা একটু প্লাস্টার খুব জোর সামান্য খসে পড়বে। তো এটাই হলো এফেক্ট। তুমি যে দেওয়ালের মধ্যে হাতুড়ি দিয়ে মারলে, সেটা কি করলে আলটিমেটলি বলো, তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছো, তাই না? সো তুমি ধরো দেওয়ালটা এরকম, দ্য ওয়াল লুকস লাইক, ধরো দেওয়ালটা এরকম, দিস ইজ দ্য রেড কালার, এটা দেওয়াল, আর তুমি হাতুড়িটা দিয়ে মেরেছো এরকম করে। হাতুড়িটা দিয়ে মেরেছো এইভাবে, ঠিক আছে? তাহলে তুমি দেখো ফোর্সটা কিভাবে দিচ্ছ, দেওয়ালটা কি রেড, আর তুমি হাতুড়িটা দিয়ে মেরেছো, মানে ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই করে, দিস ইজ দ্য ফোর্স। তো দেওয়ালের সাথে ফোর্সের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? Yes, sir. সো অ্যাকচুয়ালি ইউ হ্যাভ অ্যাপ্লাইড দ্য থ্রাস্ট, তাই তো? অ্যাজ এ রেজাল্ট অফ দ্য থ্রাস্ট তুমি এফেক্টিভ হিসেবে হয়তো দেখতে দেওয়ালটা একটু চুনচুরকি বা রং উঠে গেলো, জলটা উঠে গেলো, বা ই হলো একটু ভেঙে গেলো, এরকম হতে পারে। শক্তপোক্ত দেওয়াল হলে একটু রং চং উঠে যাবে, আর কিছু হবে না। হ্যাঁ। নাও এবার দেখো, দ্য এফেক্ট অফ দ্য থ্রাস্ট ইজ লেস অন লার্জার এরিয়া, ভেরি ইম্পর্টেন্ট, while it is more in the smaller area, in small area. এফেক্ট অফ থ্রাস্ট মানে তুমি যেই ফোর্সটা অ্যাপ্লাই করেছো সেটাই তো থ্রাস্ট বলছে, তার এফেক্টিভনেস, তার রেজাল্ট কি বলছে? লেস ইন লার্জার এরিয়া, মানে যেই এরিয়ার ওপরে তুমি ধরো এই ক্ষেত্রে দেওয়ালটা এরকম, তো এই এরিয়ার ওপরে ফোর্সটা অ্যাপ্লাই করেছো, তাই তো? আর ধরো একটা ছোট্ট দেওয়ালের মধ্যে বা ছোট্ট একটা জিনিস, এইটুকু জায়গায় তুমি সেম ফোর্স অ্যাপ্লাই করছো, ধরো এইটুকু জায়গায় you are applying the same force, then what will happen? বলো, দুটোর রেজাল্ট নিশ্চয়ই আলাদা পাবে। তুমি ধরো দেওয়ালের উপর একটা এরকম হাতুড়ি দিয়ে মারলে, আর কোনো একটা জায়গায় ছোট্ট একটা পেরেক আছে, পেরেকটার ওপর হাতুড়ি দিয়ে মারলে, দুটোর রেজাল্ট তুমি আলাদা পাবে? ইয়েস অর নো? বলো বলো। Yes, sir. স্যার কি বললেন? একটা ধরো পেরেক, বাংলায় বলে পেরেক, দেখেছো? হ্যাঁ, স্ক্রিউ। হ্যাঁ, স্ক্রু, স্ক্রু ঠিক বলে না, স্ক্রু তো অন্য জিনিস ঘুরিয়ে দিই, স্ক্রুটাও পেরেকের মতোই লাগে দেখতে অনেকটা, যাই হোক ঠিক প্যাচের, বলেছো। ওটা আরেকটা পেরেক আছে। হ্যাঁ, স্ক্রিউটা প্যাচের। প্যাচের, হ্যাঁ, স্ক্রুটা হচ্ছে এরকম বডির মধ্যে অনেক ঘোরানোর ই পেরেক থাকে, হচ্ছে পুরো গেঁথে দেওয়া। পুরো গেছে। তো যাই হোক, তাহলে পেরেকটা
একটাই বলতে চাইছি, কারণটা হয়তো বুঝতে পারছো। পেরেক হয় তোমার অ্যাকচুয়ালি, পেরেক হয় এরকম, তাই তো? আর হ্যাঁ, পিনের মতো। হ্যাঁ, আর স্ক্রু হয় এরকম করে প্যাচ থাকে, প্যাচ 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 থাকে। থ্রেডস। এবার যেটা বললাম, তুমি দেওয়ালের মধ্যে, ওয়ালের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করলে দেখতে পারলে কি সামান্য কিছুই হলো, এবার একটা পেরেকের ওপরে সেম ফোর্স অ্যাপ্লাই করছে, দেওয়ালে যত জোরে ওরা মারবে ঢুকে যাবে। ঢুকে যাবে, পেরেকটা নিচের দিকে পাস করে ঢুকে যাবে। তাহলে দেখো তোমার এফেক্টিভনেস চেঞ্জ হলো না? তুমি দেওয়ালে মারার পরে যা রেজাল্ট পাচ্ছিলে, পেরেকে মারার পরে নিশ্চয়ই অন্যরকম। দেওয়ালটা কি ঢুকে গেছিল? তুমি যে মারলে দেওয়ালটা কি ভেতরে ঢুকে গেছিল? ঢুকে যায়নি। না। সিনেমায় দেখবে হয়তো, ছোটা ভীম যেটা বাচ্চারা দেখে, ছোটা ভীম মারলো, দুম করে পাঁচিল ভেঙে গেল বা দেওয়ালটা ঢুকে গেল। বা বিভৎস খুব সিনেমায় সঞ্জয় দত্তের সিনেমা, সালমান খানের সিনেমায় দুমদাম করে ওগুলো মারলো। হচ্ছে নরম দেওয়াল। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, সেগুলো সেগুলো অন্য অন্য জিনিস, সেগুলো তো সব বানানো। নর্মালি যদি তুমি এক্সপেরিমেন্ট করো, নিজের দেওয়ালে গুঁতো মারলে কিছু হবে না, কিন্তু পেরেকে গুঁতো মারলে পেরেকটা দুপ করে ঢুকে যাবে। তার মানে কি, দুটোর এফেক্টিভনেসটা আলাদা। তুমি সেম ফোর্স দিচ্ছ, ইউ আর অ্যাপ্লাইং দ্য সেম থ্রাস্ট, বাট রেজাল্টটা তুমি আলাদা পাচ্ছ। এর কারণটা কি না এখানে দিয়ে দিয়েছে, দ্য এফেক্ট অফ দ্য থ্রাস্ট ইজ লেস অন লার্জার এরিয়া। তুমি দেওয়ালে যখন গুঁতো মারছো হাতুড়ি দিয়ে, তুমি রেজাল্টটা খুব কম পাচ্ছ, তার এফেক্টিভনেসটা কম, সেরকম কিছুই হচ্ছে না। কিন্তু যেই তুমি পেরেকের মাথায় হাতুড়ি দিয়ে মারছো, পেরেকের মাথার সারফেস এরিয়া নিশ্চয়ই অনেক অল্প দেওয়ালের থেকে। তাহলে অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট তুমি খুব সামান্য পরিমাণে, অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট তুমি এক্ষেত্রে দেখো বেশি রেজাল্ট পাচ্ছ, পেরেকটা অনেকটা ঢুকে যাচ্ছে, তাই না? তার মানে যদি ক্রস সেকশনাল এরিয়া, যেই এরিয়ার ওপর তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, সেটা যদি কম হয়ে যায়, তাহলে তুমি রেজাল্টটা বেশি পাও। ইয়েস অর নো? এফেক্টিভনেসটা বেশি হয়, তাই তো পারণিকা? Yes, sir. সেটাই এখানে বলেছে, এটা একবার দেখে নেবে। এবার এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পলগুলো তুমি দেখলেই বুঝতে পারবে। বালির উদাহরণ দিয়েছে। ইফ ইউ স্ট্যান্ড অন এ লুজ স্যান্ড, ইউর ফিট সিঙ্ক ইনটু দ্য স্যান্ড, বাট ইফ ইউ লাই অন দ্য স্যান্ড, ইউর বডি ডাজ নট সিঙ্ক ইনটু দ্য স্যান্ড। খুব মন দিয়ে দেখো, এটুকু দিলেই তুমি বুঝতে পারবে, খুব ভালো উদাহরণ। সমুদ্রে গেছো কেউ? নিশ্চয়ই সবাই গেছো, Sorry. লাইফে একবার দুবার অন্তত গেছো অলরেডি। হ্যাঁ, দীঘা, পুরী। দীঘা, পুরী, আমরা যেমন পুরী যেতে পারি পুজোর সময়, পুজোর পরে, তো অনেকদিন যাওয়া হয় না, যাব। তো পুরীতে যেটা হয়, পুরী বলে না, যে কোনো সি বিচেই বালির মধ্যে আবার বেশি হয় চোরাবালিতে। চোরাবালি নাম শুনেছো হয়তো, ধপ করে ঢুকে যায়, তাই তো? দীঘাতেও মনে হয় কয়েকটা জায়গায় আছে চোরাবালি। হ্যাঁ। তো নর্মাল বালির কথাই বলেছি, নর্মাল সি বিচে যদি দাঁড়াও দেখবে তোমার পাটা কিছুটা হলেও বালির ভেতর ঢুকে যায় না? ইয়েস আর নো? তাই তো? Yes, sir. আমরা খেলা করি মাঝে মাঝে, চাপ দিয়ে ঢুকিয়ে দিই পাটা, তাই তো, বা মজা করার জন্য। কিন্তু তুমি ধরো দাঁড়ালে তোমার পা যতটা ঢুকছে, পয়েন্ট টু বি নোটেড, তুমি দাঁড়িয়ে আছো, তোমার বডির পুরো ওয়েটটাই কিন্তু মাটির ওপর কাজ করছে। একজন লোক ধরো দাঁড়িয়ে আছে, তার বডির পুরো ওয়েটটা পায়ের ওপর পড়ছে, দেখো তাহলে তাহলে এখানে কতটা ওয়েট কাজ করছে, কতটা ফোর্স কাজ করছে, এফ ইজুকাল টু এমজি। কিন্তু দেখো এই ফোর্সটা, তার ওয়েটটা শুধুমাত্র তার পায়ের তালু দিয়েই নিচে কাজ করছে, পুরো ওয়েটটা তার পা দিয়ে নিচে কাজ করছে, এবং পাটা বালির সাথে কি কন্ট্যাক্টে আছে? এমজি, মানে সরি, ওর পায়ের তালুটাই তো কন্ট্যাক্ট এরিয়া, তাই তো? কিন্তু ধরো এই লোকটাই বালির ওপর শুয়ে পড়লো। অনেক সি বিচে আছে না রিল্যাক্স করার জন্য শোয়ার ব্যবস্থা, হ্যাঁ স্যার। পুরীতে মনে হয় নেই, গোয়াতে মনে হয় আছে যতদূর জানি আমি, টিভিতে দেখি বই টইয়ে, ওখানে রিল্যাক্সেশনে সব শুয়ে থাকে। ফরেনের অনেক সি বিচে আছে, রিল্যাক্সে শুয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে শোয়ারও অনেক কারণ আছে, যেমন নাকি মানে শীতকালে যদি কেউ শুয়ে থাকে রোদের মধ্যে, প্রচুর ভিটামিন ডি পাওয়া যায়। মুভি টুভিতে সব মজা করার জন্য দেখে, কিন্তু তার একটা সাইন্টিফিক কারণ আছে কেন শুয়ে থাকে। শুধু কি তেল মেখে আরাম করে শুয়ে থাকে না, ওই যেই তোমার শীতকালে যে রোদটা পড়ে, শীতকালেই তো শুতে পারে রোদে, তো গরমকালে তো নর্মালি শোয়া যায় না। তো প্রচুর সানলাইট ডাইরেক্ট বডিতে আসে, তো প্রচুর ভিটামিন ডি তৈরি হয় বডিতে, যেটা দরকার। ভিটামিন ডিটা ন্যাচারালি আমাদের বডিতে তৈরি হয়, তাই তো? ইয়েস অর নো? অল অফ ইউ শুড নো দিস, তাই তো? ইয়েস অর নো? জানো তো এটা নাকি? Yes, sir. তো এই কারণে, তো যাই হোক, সেটা অন্য ব্যাপার, বায়োলজিক্যাল ব্যাপার, ভিটামিনের ব্যাপার। তো এমনি নর্মাল বলছি, তাহলে
শুয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রেও তো তার ওয়েটটা পুরোপুরি বডি নিচে বালির ওপর কাজ করছে, সেটা কত এমজি। কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কি, দাঁড়িয়ে যখন আছে সেটা শুধু পায়ের তালু দিয়ে নিচে কাজ করছে, আর যখন শুয়ে আছে পুরো বডিটা বরাবর বালির ওপর কাজ করছে। তাহলে তুমি বালির ওপর দাঁড়িয়ে থাকলে ফোর্স একই, বালির ওপর পুরোপুরি শুয়ে থাকলেও ফোর্স একই, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স কি বলো? যদি শুয়ে থাকো কন্ট্যাক্ট এরিয়াটা অনেক বেশি, তাই না? পুরো বডিটাই তোমার কন্ট্যাক্টে আছে, কিন্তু দাঁড়িয়ে থাকলে শুধু পাটা কন্ট্যাক্টে আছে। তাহলে এফেক্টিভনেস কোথায় বেশি হবে বলো এই ফোর্সের? অল অফ ইউ প্লিজ টেল মি। এফেক্টিভ ফোর্স মানে প্রেসার কোথায় বেশি হবে? হ্যাঁ, প্রেশারটা এখন আমি আসিনি, প্রেশার তো এসেই গেছি বলতেই পারো। মানে এই যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এর এফেক্টিভনেসটা কোথায় বেশি হবে? ওই যে বললাম দেওয়ালে গুঁতো মারলে কিছু হয় না, পেরে কি সেম ফোর্স দিলে বেশি রেজাল্ট পাওয়া যায়? স্যার ওটা পাটা রাখলে ভিতরে। সেটা দাঁড়িয়ে থাকলেই বেশি এফেক্টিভ হবে। দাঁড়িয়ে থাকলে বেশি হবে, ঢুকে যাবে। হ্যাঁ, এরিয়াটা কম। শুয়ে থাকলে দেখবে বডিটা, হ্যাঁ এখন যদি তুমি চোরাবালিতে এসো তাহলে তুমি পুরো ঢুকে যাবে বালির তলায়। চোরাবালিতে এক্সপেরিমেন্ট করতে যেও না, আমি এমনি মানে বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? তো এই আর কি, এই এক্সাম্পলটা এখানে দিয়েছে। তো এখানেই প্রেশারকে তোমার ডিফাইন করা হয়েছে। এরপরেই দেখো এই এফেক্টিভনেস অফ দ্য ফোর্স, এই ফোর্সের রেজাল্টে তুমি কি পাচ্ছ? একটা জায়গায় অ্যাপ্লাই করছো, একই জায়গায় একটা ফোর্স অ্যাপ্লাই করলে আর একটা ছোটো জায়গায় অ্যাপ্লাই করলে দুটোর মধ্যে রেজাল্টটা তুমি ডিফারেন্ট পাচ্ছ। সো এফেক্টিভনেস অফ দ্য ফোর্স ইজ কল্ড দ্য প্রেশার। তো প্রেশার এখানে সেটা বলেছে ডেফিনেশন, প্রেশার ইজ দ্য থ্রাস্ট পার ইউনিট এরিয়া অফ দ্য সারফেস। থ্রাস্ট মানে ফোর্স, যেটাই বুঝেছো, যে ফোর্স অ্যাক্টিং পারপেন্ডিকুলার। The thrust per unit area is of the thrust per unit area of the surface is called pressure. The pressure is equal to F by A, force, আর এটা কি area, clear? হ্যাঁ স্যার। And remember it is a scalar quantity. Scalar quantity কেন এটা তোমরা এখন বুঝতে পারবে না, কারণ তোমাদের মাথায় একটা কনফিউশন। দেখো ফিজিক্স মানেই মাথায় একটা কোশ্চেন এর সবসময় আসবে এবং এসে স্বাভাবিক। এই লেভেলে বুঝতে পারবে না, 11-এ বুঝতে পারবে। দেখো ফোর্স ইজ এ স্কেলার আর ভেক্টর, বলো all of you please reply. Force is scalar or vector? Which one? Force is vector. Vector, very good. Varnika? ইয়েস স্যার। So force is a vector, তোমার force is a vector। তো তোমাদের মাথায় গেলে আসতে পারে স্যার তাহলে প্রেশারটা কেন ভেক্টর হবে না? দেখো এরিয়া, তলায় একটা এরিয়া আছে না, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এইটা একটু তোমরা জেনে রাখো, এখানে একটু 11-এর কনসেপ্ট দরকার, আমি বলে রাখছি। এরিয়া ইজ এ স্কেলার আর ভেক্টর, বলো তো হোয়াট ইউ নো, বলো যার যেটা মাথায় আসে। স্যার কি বললেন? এরিয়া ইজ এ স্কেলার আর ভেক্টর। স্কেলার। এরিয়া ইজ এ স্কেলার। আচ্ছা, এবার তোমাদের একটু বলে রাখি, যদি এরিয়াটা, এবার তোমাদের বলে রাখি ফোর্স ইজ এ ভেক্টর, তাহলে তোমাদের আবার এই কারেন্ট এত যায় এখানে, একটু দাঁড়াও, আবার ওটা লাগাতে হবে। লোডশেডিং হয়ে গেল। তো এটা বোঝানোর জন্য এটাও তোমাদের বুঝিয়ে রাখা দরকার, মোমেন্টাম, এটা বোঝানোর জন্য তোমরা যেটা পড়েছো সেটাই আলোচনা করি। মোমেন্টাম ইজ ইকুয়াল টু হোয়াট, মাস ইনটু ভেলোসিটি, তাই তো? তাহলে বলো মোমেন্টামটা স্কেলার না ভেক্টর? প্লিজ রিপ্লাই। এগুলো তোমার পড়ে এসছো লজ অফ মোশনে। মোমেন্টাম ভেক্টর, কেন ভেক্টর? কারণ ভেলোসিটি ভেক্টর। ভেলোসিটি ভেক্টর, ভেরি গুড, তাই তো পারনিকা? হ্যাঁ স্যার। এবার দেখো ফোর্স, প্রেশার যেটা তোমরা দেখেছো, এইটা বোঝার আগে এখান থেকে প্রেশারটা পড়ে যাচ্ছে। মাস ইজ এ স্কেলার, তাই তো?
মাস ইজ এ স্কেলার এবং মাস কত হচ্ছে মোমেন্টাম বাই ভেলোসিটি, তাই তো? ইয়েস অর নো? মোমেন্টাম ইজ হ্যাঁ এ স্যার। ভেক্টর, যেগুলো ভেক্টর সেগুলোর মাথায় একটা অ্যারো দিতে হয়। তো তাহলে মাস যদি তুমি দেখো, মাসটা স্কেলার হচ্ছে কেন, একটু ঘুরিয়ে যদি দেখো, বিকজ মাস ইজ দ্য রেশিও অফ মোমেন্টাম অ্যান্ড ভেলোসিটি। তো মোমেন্টামও একটা ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড ভেলোসিটি ইজ অলসো ভেক্টর কোয়ান্টিটি, সো মাস ইজ স্কেলার। বুঝতে পারছো? এস আর নো? দুটো ভেক্টরের রেশিও তো মাস। এস আর নো রিপ্লাই দেবে। তারপরে ডিরেকশনের কোনো ব্যাপার থাকলো না, একটু রিপ্লাই দেবে। এই জায়গাটা কি বুঝতে পারছো? স্যার আরেকবার বোঝান। মাস ইজ হোয়াট? রেশিও অফ মোমেন্টাম অ্যান্ড ভেলোসিটি। হ্যাঁ। তো মোমেন্টামও একটা ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড ভেলোসিটি ইজ অলসো ভেক্টর কোয়ান্টিটি। ইয়েস স্যার। দুটো ভেক্টরের রেশিও যদি নাও, ডিরেকশনটা কেটে যাচ্ছে। যেমন দুটো সেম কোয়ান্টিটি, ধরো কি বলবো, কেজি পার কেজি, দুজনের মাসের রেশিও বা ধরো দুজনের ভেলোসিটির রেশিও বার করতে চাইছো। একজনের ভেলোসিটি v1 মিটার পার সেকেন্ড আর একজনের ভেলোসিটি v2 মিটার পার সেকেন্ড। তাহলে v1 এবং v2 দুটোই তো তোমার ভেক্টর কোয়ান্টিটি। দুজনের ধরো এ এবং বি দুজনের ভেলোসিটি রেশিও বার করতে বলেছে। এর ভেলোসিটি v1, বি এর ভেলোসিটি v2, এত মিটার পার সেকেন্ড। তাহলে তাদের রেশিও কী হবে? ইউনিটগুলো কেটে যাবে এবং আলটিমেটলি তুমি দুটো ভ্যালু পাবে। ধরো v1 এর ভ্যালু 1, v2 এর ভ্যালু 1। ভেক্টর মানে তো একটা ডিরেকশন থেকে আর ভ্যালু থাকে, তো ভ্যালু 1, তাহলে v2 এর ভ্যালু ধরো 2, তাহলে এটা কী হবে? 1/2, 1:2। হ্যাঁ স্যার। দেখো দুজনের রেশিও হিসেবে রেশিওটা কী বেরোলো? v1 এবং v2 দুটোই তো ভেক্টর কোয়ান্টিটি, তাদের রেশিও কী বেরোলো? একটা স্কেলার না? এটা তো শুধু ভ্যালু। এর মধ্যে ডিরেকশনের কোনো নামগন্ধ আছে? নেই। নো। তারপরে সিমিলারলি দেখো মোমেন্ট, মাস, এদের মাস ইজ দ্য রেশিও অফ মোমেন্টাম অ্যান্ড ভেক্টর, মোমেন্টাম অ্যান্ড ভেলোসিটি। তো দুটো যদি তুমি রেশিও বার করো, তুমি শুধুমাত্র ইউনিট থাকবে, মোমেন্টামের ইউনিট, ভেলোসিটির ইউনিট, ইউনিটে একটা কিছু পাবে, কিন্তু আলটিমেটলি এটা একটা স্কেলার কোয়ান্টিটিই হবে, তাই তো? এসব হ্যাঁ না। স্যার। এইবার খুব ইম্পর্টেন্ট যেটা দেখবে, এখানে কি আছে? প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। আমি প্রেশারটাকে লিখছি পিআর, পিআর না লিখে পুরোটাই লিখে দিই। প্রেশার ইজ ইকুয়াল টু তালিকা, এই লোডশেডিংয়ের জন্য আমি কনসেন্ট্রেশনে প্রবলেম হচ্ছে। ফোর্স বাই এরিয়া। খুব মন দিয়ে শুনবে একটা জিনিস, ফোর্স তোমরা জানো ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এরিয়া 9-এর লেভেলে নেই, কিন্তু 11-এর লেভেলে এটা জেনে রাখতে হবে। এরিয়া, এ ফর এরিয়া, ইট ইজ অলসো এ ভেক্টর কোয়ান্টিটি। মনে থাকবে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরিয়া ইজ অলসো এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কোয়ান্টিটির কি থাকে? যে কোনো ভেক্টর আমরা কি বলি, তোমাদের লেভেলে যদি বলি, একটা ম্যাগনিটিউড থাকে আর একটা ডিরেকশন থাকে, আরও একটা অ্যাডিশনাল কোয়ালিটি থাকতে হয় ভেক্টর হতে গেলে। তোমরা জেনে রাখো, শুধুমাত্র ম্যাগনিটিউড বা ডিরেকশন থাকলেই হবে না, আরও একটা অ্যাডিশনাল কোয়ালিটি থাকতে হয়। সেটা হচ্ছে ওই ভেক্টরটার অ্যাডিশন বা সাবস্ট্রাকশন। দুটো ভেক্টর কোয়ান্টিটি যদি তুমি যোগ করতে চাও বা বিয়োগ করতে চাও, ওইটা কিন্তু নর্মাল অ্যালজেব্রার রুলে হবে না। যেমন 1 + 2 = 3। সো দুটো ভেলোসিটি যদি তুমি যোগ করতে চাও, দেন ভেক্টর সামের আলাদা রুল আছে, ক্লাস 11-এ শিখবে, প্যারালালোগ্রাম ল, ট্রায়াঙ্গুলার ল, এগুলো আছে। তো সেই ল, ভেক্টর সামের রুল, মানে ধরো কোনো একটা কোয়ান্টিটি, তার ম্যাগনিটিউডও আছে, ডিরেকশনও আছে, এবং যদি তার সামেশনগুলো ভেক্টর রুলের ল ফলো করে হয়, তাহলেই তাকে ভেক্টর বলবে, আদারওয়াইজ করবে না। এটা এই লেভেলের লেভেলে। তো তোমাদের লেভেলে ম্যাগনিটিউড আর ডিরেকশন থাকলেই তাকে ভেক্টর বলবে। এবার তাহলে প্রশ্ন হলো, এরিয়ার ভেক্টর হলে ডিরেকশন কী হবে? এটা স্বাভাবিক কোশ্চেন, তাই তো? ইয়েস আর নো? প্রথমত ম্যাগনিটিউড, ডিরেকশন থাকবে এবং ম্যাগনিটিউড থাকবে। তো ম্যাগনিটিউডটা বলি, এরিয়ার ম্যাগনিটিউড কী হবে? ধরো এরকম একটা এরিয়া আছে, একটা সার্কুলার এরিয়া আছে, ঠিক আছে? একটা সার্কুলার এরিয়া, এর ধরো রেডিয়াস আর, লেট দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ আর, তাহলে এর এরিয়া কত হবে? πr²। পাই আর স্কোয়ার। তো এই যে হ্যাঁ স্যার। বা এটা যদি একটা রেক্ট্যাঙ্গুলার শেপের হয় এরিয়াটা, এর লেন্থ এল, ব্রেথ বি, তাহলে হোয়াট উইল বি দ্য এরিয়া? এল বি, তাই তো?
হ্যাঁ এটাই তোমরা জিওমেট্রিতে পড়েছো। তো এই যে ভ্যালুটা তুমি পাচ্ছ সার্কুলারে পাই আর স্কোয়ার বা রেক্টাঙ্গুলারে এলবি, দিস ভ্যালু ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য এরিয়া ভেক্টর। যে কোনো ভেক্টরে তো দুটো থাকে, ম্যাগনিটিউড আর ডিরেকশন। তো ম্যাগনিটিউডটা হবে এই যে তুমি ফিজিক্যাল যে এরিয়াটা পাচ্ছ অ্যাকর্ডিং টু জিওমেট্রি, দ্যাট উইল বি দ্য ভ্যালু, ম্যাগনিটিউড। বোঝা গেছে? সো এরিয়া ভেক্টরের ম্যাগনিটিউড কী হবে? এম ফর ম্যাগনিটিউড, ওর যা ভ্যালু, এরিয়ার যা ফিজিক্যাল এরিয়া পাচ্ছ, যেটা তোমরা অঙ্কতে শিখেছো। বুঝা গেছে? দ্যাট উইল ডিপেন্ড আপন দ্য শেপ অফ দ্য এরিয়া। সেটা সার্কুলার হলে একরকম, রেক্টাঙ্গুলার হলে একরকম, স্কোয়ার হলে একরকম। আর ডিরেকশনটা কী হবে? এই তো ম্যাগনিটিউড গেল। হোয়াট উইল বি ডি ফর ডিরেকশন? খুব মন দিয়ে শুনবে। ডিরেকশন অফ দ্য এরিয়া ইজ ইন দ্য ডিরেকশন অফ দ্য পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য এরিয়া। তুমি যেই এরিয়াটা বার করছো সেই এরিয়ার প্লেনের সাথে 90 ডিগ্রিতে থাকবে। 90 ডিগ্রি ডিরেকশনটাই হবে, 90 ডিগ্রি ডিরেকশানে যদি তুমি একটা ধরো একটা এরকম একটা সার্কুলার প্লেন আছে, এটা ধরো একটা সার্কুলার প্লেন, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, দিস 90 ডিগ্রি। তাহলে এই তুমি ফিজিক্যাল এরিয়া এটা পাচ্ছ তো পাই আর স্কোয়ার, তো এই এরিয়ার সাথে 90 ডিগ্রিতে এই ডিরেকশান, মানে ধরো একটা সার্কেল, একটা ধরো তুমি সার্কেল ড্র করেছো, এর মধ্যে একটা পেরেক পারপেন্ডিকুলারলি পুঁতছো, তাহলে পেরেকটার মাথাটা যেদিকে থাকবে, বুঝতে পারছো? এসব না, বোঝানোর জন্য বলছি। হ্যাঁ স্যার। যদি পারপেন্ডিকুলার পুঁতে, ব্যাকা হবে পুতলে হবে না, এইভাবে পুতলে হবে না, 90 ডিগ্রি যদি হয়, তাহলে পেরেকটার মাথা যেদিকে, এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য এরিয়া ভেক্টর। বোঝা গেছে? ক্লিয়ার? ইয়েস স্যার। সো তাহলে এক্ষেত্রে এরিয়া ভেক্টরটা কোন দিকে হবে? এদিকে। তুমি যদি একটা সার্কুলার বা রেক্টাঙ্গুলার বা স্কোয়ার যাই টানো, তাহলে এর এরিয়া তো ভ্যালু তো হবে জানো এলবি, লেন্থ ইন্টু ব্রেথ, আর এরিয়া ভেক্টরটা কি হবে? এইদিকে হবে, দ্যাট ইজ 90 ডিগ্রি। এবার তোমরা নোটসে চলে আসো, খেয়াল করো। প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। আমি তো এখানে লিখেওছিলাম, pressure is, force is a vector quantity and area is also a vector quantity, that's why pressure becomes a scalar quantity. বোঝা গেছে? yes or no? দেখো Yes sir. প্রেশার ইজ এ স্কেলার, কেউ হয়তো ভাবোই নি এই জিনিসটা কেন স্কেলার হবে, পড়তে হয়, এটা স্বাভাবিক, আমরা থাকলে, আমি থাকলে এরকমই, আমিও তখন এরকম পড়তাম, এগুলো আমরাও পরে স্টাডি করে শিখেছি। বিকজ দেখো এরিয়াটা যদি ভেক্টর না হয় তাহলে প্রেশারটা কি হয় বলো? এরিয়াটা যদি স্কেলার হয় তাহলে প্রেশার কিন্তু ভেক্টর হয়ে যায়, তাই না? ইয়েস অর নো বলো। স্যার আরেকবার বলুন। ইফ এরিয়া ইজ স্কেলার, যদি এরিয়াটা, যেটা না, যদি এরিয়াটা ধরো স্কেলার কোয়ান্টিটি হতো তাহলে কি প্রেশারটা স্কেলার হতো? হতো না। ইয়েস অর নো বলো। ইয়েস স্যার, তাহলে ভেক্টর হয়ে যেত। ভেক্টর হতো, এবং তার ডিরেকশনটা কি হতো? ফোর্সের ডিরেকশন, যেটা নাকি তোমার মোমেন্টামের, ঐশী কি বুঝতে পারছো? যেটা নাকি মোমেন্টামে হচ্ছে, হ্যাঁ স্যার। মাস ইনটু ভেলোসিটি, এই ভেলোসিটি ডিরেকশনই মোমেন্টামের ডিরেকশন। এই জন্যই কিন্তু এটা হয় না, বিকজ এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এটার এখানে এক্সপ্লেনেশন নেই, কারণ তোমাদের লেভেলে না, তাও আমি বলে রাখলাম। এবার নিশ্চয়ই তোমরা জীবনেও ভুলবে না যদি এটা বুঝে থাকো। তাহলে এবারে সিম্পল জিনিস এরকম, জল ভাত। হোয়াট উইল বি দ্য ইউনিট অফ দ্য প্রেশার? প্রেশারের ইউনিট কী হবে? ফোর্সের ইউনিট বাই এরিয়ার ইউনিট। এসআই ইউনিট কী হবে? এসআই ইউনিটের ফোর্সের ইউনিট কি? নিউটন। এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার, সো নিউটন বাই মিটার স্কোয়ার হবে। ঠিক আছে? এবার প্রেশারের ইউনিটটা হচ্ছে, এসআই ইউনিটটাকে পাস্কাল বলা হয়, পাস্কাল। পাস্কালের ল তোমরা শিখবে। সো 1 পাস্কাল ইজ ইকুয়াল টু নিউটন পার মিটার স্কোয়ার। এবার সিজিএস ইউনিট কি? এগুলো একবার চোখ বুলিয়ে দেবে, এগুলো তো আমার বোঝানোর সেরকম কিছু নেই, একবার দেখে নেবে, কোনো ডাউটস থাকলে আমাকে বলবে পরের দিন। প্রেশার কি করে বাড়াবে? খুবই সহজ উপায়,
very easy to increase pressure. Pressure is equal to force by area, তাই তো? yes or no? তাহলে তুমি প্রেসার বাড়াবে কি করে? দুভাবে বাড়াতে পারো, ফোর্সটা বাড়িয়ে দাও, তাই তো? yes or no? there are two ways to increase pressure. সবাই আছে তো ক্লাসে নাকি? রেসপন্স কম। হ্যাঁ স্যার। প্রেসার কি করে বাড়াতে পারো? তুমি ফোর্সটা বাড়িয়ে দাও, তাহলে প্রেসার বাড়বে, অথবা তুমি যদি ফোর্স বাড়াতে না পারো, তুমি এরিয়াটাকে কমিয়ে দাও, হ্যাঁ স্যার। এরিয়া কমালে প্রেসার বেড়ে যাবে। এইগুলো ছোটো ছোটো কোশ্চেন, দেখবে অনেকে ঘাবড়ে যায় কোশ্চেন আসলে, এটা কী হবে উত্তর? তোমরা জানো সব কিছু, জাস্ট এই শর্টকাট ট্রিক্সগুলো। আর ডিক্রিজিং কীভাবে কমাতে, কী করে যাওয়া যায়? তুমি ফোর্সটা কমিয়ে দাও, প্রেসার কমে যাবে, ফোর্স কমিয়ে দাও, প্রেসার কমে যাবে, অথবা কী হবে, এরিয়াটাকে বাড়িয়ে দাও, তাহলে প্রেসার কমে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, এইবার প্রেসার ইন এ ফ্লুইডস, এই জায়গাটা একটু তোমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং, তোমরা তো জানো এটা সবই এখন এক্সপেরিমেন্টাল হয়ে গেছে। তুমি ধরো একটু বলে রাখি, এ সাবস্টেন্স হুইচ ক্যান ফ্লো ইজ কল ফ্লুইড, এটা একদম বেসিক, মানে যেই জিনিসটা ফ্লো করতে পারে তাকেই ফ্লুইড বলে। তুমি তো ধরো এক গ্লাস, একটা জায়গায় জল আছে, জল তো ফ্লো হতে পারে, ওয়াটার ক্যান ফ্লো, সো ইট ইজ কল ফ্লুইড। কোনো জায়গায় মিল্ক আছে, দুধ, মিল্ক অলসো ক্যান ফ্লো, সো ইট ইজ অলসো ফ্লুইড। কোনো জেলি টাইপের লিকুইড আছে, দ্যাট অলসো ক্যান ফ্লো, সো ইট ইজ এ ফ্লুইড। গ্যাস, গ্যাস ক্যান ফ্লো অর নট, বলো, যে কোনো গ্যাস? স্যার গ্যাস ও ফ্লুইড। গ্যাস অলসো আরও সহজে, আরও ইজিলি ফ্লো হয়, তাই তো? এক জায়গায় গ্যাস থাকলে, তুমি ধরো ঘরের এক কোণে ধূপকাঠি লাগিয়েছো, ইট উইল ইজিলি ফ্লো, তাই তো? ইট উইল ইজিলি ফ্লো দ্যান লিকুইডস, সো গ্যাস ইজ অলসো কল ফ্লুইড, ইয়েস অর নো? তাই তো? এটা যেন মাথায় থাকে। এখানে তোমরা লিকুইড বলতে ওই কি বলে, তরল পদার্থ, যেগুলো আমরা ফিজিক্যালি দেখি, ওয়াটার, জেলি, এগুলোকেই বুঝবে। মানে ফ্লুইড বলতে লিকুইডকেই বুঝবে হয়তো, এখানে ফ্লুইড বলতে লিকুইডকে বুঝিয়েছে। অল দেখো এখানে বলে দিয়েছে, লিকুইডস অ্যান্ড গ্যাসেস আর অলসো ফ্লুইডস। ওকে, এবার খুব দেখো, সলিডস এক্সার্ট ফোর্স অন দ্য সারফেস ডিউ টু ইটস ওয়েট। একটা জায়গায় তুমি ওই যে বললাম টেবিলের ওপর বই রেখেছো, এটা ধরো বই, আর টেবিলটা এরকম, বইটার ওয়েটের জন্যই তো নিচের দিকে ফোর্স কাজ করছে। তো দেখো সলিড, এই প্রেশারটা তাহলে কত হবে? একটা টেবিলের ওপর বই রেখেছো, তাহলে সেক্ষেত্রে প্রেশার কত হবে? ওর ওয়েট বাই ওর এরিয়া। ফোর্স বাই এরিয়া, ইরেজও হচ্ছে না, ইজ কল্ড প্রেশার। তো এই ক্ষেত্রে ফোর্স কত বলো? ওর ওয়েটটা, দ্যাট ইজ এমজি, সো এমজি বাই এ ইজ দ্য প্রেশার। এস না, এটা কোথায় কাজ করছে? ওর ইমিডিয়েট কন্ট্যাক্ট, এটা কিন্তু নিচেই কাজ করছে, তাই তো? এস না, এই প্রেশারটা তাহলে কোথায় কাজ করছে বলো? ইফ ইউ পুট এ বুক অন এ টেবিল, দেন প্রেশার উইল অ্যাক্ট কোথা দিয়ে? ওই বইটার নিচ দিয়েই কাজ করবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একবার ভাবো তো, যদি তুমি টেবিলের ওপর এক গামলা জল রেখে দাও, এক গ্লাস জল পুরো ফেলে দিলে, তাহলে কি হবে? দেন হোয়াট উইল হ্যাপেন? টেবিলের উপর একটা বই রাখলে বইটা তো ওখানেই থাকবে, জল ফেলে দিলে আর বইটা নেই, এক গ্লাস জল ফেলে দিলে, হোয়াট উইল হ্যাপেন বলো? স্যার মানে বইয়ের ওপরে জলটা ফেললো? বইয়ের ওপর না, বইয়ের ওপর ফেলতে বলিনি। বইটা যদি রাখো তাহলে দেখতে পাচ্ছ প্রেশারটা শুধুমাত্র নিচ দিয়েই কাজ করছে, এদিকে কি কোনো প্রেশার কাজ করছে? নেই। হ্যাঁ। তুমি এদিকে যদি কোনো দেওয়াল রাখো সাপোজ,
ধরো বইয়ের মানে টেবিল আর বইয়ের এই জায়গাটা একটা দেওয়াল আছে, এর ওপর কি কোনো ফোর্স কাজ করবে বা ওর কোনো বইটা কোনো প্রেশার দেবে? কোনো প্রেশারই দেবে না। কারণটা কি? ওর ওয়েট তো নিচে কাজ করছে, এদিকে তো কোনো হুম। নেই, তাই তো? ওয়ালের উপর কিছুই এফেক্টিভ হবে না। এবার আমি বইটা সরিয়ে দিতে বললাম, জাস্ট রিমুভ দ্য বুক। ইউ পুট 1 গ্লাস অফ ওয়াটার, একেবারে 1 গ্লাস জল এখানে ঢেলে দিলে, তোমরা জারে করে এখানে জল ঢেলে দিলে, দেন হোয়াট উইল হ্যাপেন? বলো। ব্লু স্যার কালার। জলের ফোর্সটা নিচে কাজ করবে, মানে প্রেশারটা। আর কিছু হবে না? প্রেশার কোথায় কাজ করবে সেই সব জায়গায় আমি যেতে বলছি না, কি হবে একটু ভাবো না ঘটনাটা। যদি গ্লাসের থেকে দুম করে জলটা আস্তে করে টেবিলের ওপর ফেলে দাও, জলটা চার জায়গায় ছড়িয়ে যাবে না? হ্যাঁ। কিন্তু তুমি যেটা বইকে একটা সলিড জিনিসকে রাখো, ওটা কি ছড়াবে? ছড়াবে না, ও যেখানে রাখবে সেখানেই থাকবে। সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন সলিড অ্যান্ড লিকুইডস আর সলিড অ্যান্ড ফ্লুইড। সলিডের ক্ষেত্রে ওয়েটটা সবসময় ওর যেই কন্ট্যাক্ট এরিয়া আছে সেখান দিয়েই কাজ করে, ফোর্সটা, দ্যাট ইজ দ্য প্রেশার। তাহলে ফোর্সটা কোথায় কাজ করছে? ফোর্স ইজুয়াল টু এখানে এমজি, ওর কন্ট্যাক্ট এরিয়া নিচেই কাজ করছে। কিন্তু লিকুইডের ক্ষেত্রে কিন্তু শুধু নিচেই না, জলটা তো সামনের দিকেও এগোচ্ছে। সো ওয়াটার এক্সার্ট ফোর্স ইন অল ডিরেকশন, এদিকেও যাচ্ছে, এদিকেও ছড়াচ্ছে, এদিকেও আসছে, ওদিকেও যাবে। ইয়েস আর না বলো। সো ওয়াটার Yes. এক্সার্টস প্রেসার ইন অল ডিরেকশন, নিচে ওপরে সাইডে সব জায়গাতে। ওই যে একটা উদাহরণ বললাম, একটা টেবিলের ওপর তুমি বই রেখেছো, এবার বইটার সাইডে ধর একটা দেওয়াল আছে, তাই তো? দেওয়ালের ওপর কি বইটা কোনো প্রেসার দেবে? নিশ্চয়ই দেবে না, ও তো জাস্ট টাচ হয়ে আছে। কিন্তু তুমি এখানে বইটা সরিয়ে একটু জল ফেলে দাও, জলটা কিন্তু দেওয়ালটা ক্রস করতে চাইবে। ইয়েস আর হ্যাঁ না? স্যার। এর সবচেয়ে ভালো উদাহরণ এখন দিলেই বুঝে যাবে। বাঁধ দেখেছো? বাঁধকে ইংলিশে আমার টার্মটা মনে পড়ছে না। ড্যাম, ড্যাম, ড্যাম বিভিন্ন নদীতে হয়। ইয়েস আর নো? ড্যাম শুনেছো তো? Yes. ড্যাম বিভিন্ন রিভারের সাইডে তৈরি করা হয় ড্যাম, যেখানে হ্যাঁ স্যার। ওয়াটার আটকে রাখা হয়। তুমি ভাবো তো একটা ওয়াটার ড্যাম আছে বড়, ওয়াটার ড্যামেতে এরকম করে খোপ খোপ করা থাকে না, এই লক গেট বলে, হ্যাঁ স্যার। এখান দিয়ে জল বেরিয়ে আসে, তাই তো? বন্যা হয়ে গেলে এগুলোকে খুলে দিতে হয় বেশি, তাহলে পুরো ড্যামটাই ভেঙে যাবে। তুমি ভাবো তো জল নেই, তুমি ওই সাইডে সলিড কোনো জিনিস রেখে দিয়েছো, সলিড মানে শক্ত কোনো জিনিস, জল নেই, তাহলে কি ড্যাম এখান দিয়ে ধরো এর ওপরে একটা সলিড কোনো জিনিস রেখে দিয়েছো রেড কালারের, শক্ত কোনো পাথর বা কিছু রেখে দিয়েছো, ওই পাথর বা ভারী জিনিসটা কি এদিকে আসতে চাইবে কখনো? যদি ওকে তুমি ব্যালেন্স অবস্থায় রাখো, ব্যালেন্স মানে পড়ে যাবে না, এদিক ওদিক পড়বে না, স্টেবল, পড়ার কোনো সিন নেই, কোনোভাবে হেলবে না, তাহলে কি ও নিজের থেকে কখনো এদিকে আসতে চাইবে বলো? না স্যার। আসতে চাইবে না। তার মানে দেখো ওর ওয়েটটা কি শুধুমাত্র নিচের দিকেই কাজ করছে, যত হ্যাঁ। ভারী দেবে নিচের উপর প্রেশার কাজ করবে। কিন্তু এই এই জায়গাটাই তুমি এটা সরিয়ে যদি জল রেখে দাও, জলটা বা ওয়াটার যাই বলো, ও কিন্তু এদিকে আসতে চাইবে। তার মানে ওয়াটার কিন্তু শুধুমাত্র নিচের দিকে ফোর্স দিচ্ছে না, সব দিকেই ফোর্স দিচ্ছে, এদিকে নিচে থাকলে এদিকে আসতে চাইবে, যাই হোক। তার মানে ওয়াটার, এটাই এখানে এক্সপ্লেনেশন দিয়েছে সুন্দর। A liquid also exert, এই যে solid exerts pressure on the surface due to its weight. On the surface মানে শুধুমাত্র নিচের দিকেই দিচ্ছে। A fluid also exert pressures due to its weight. Fluid নিচের দিকে obviously দেয়, but তারপর দেখো solid exerts pressure only on the surface on which it is placed. যার উপরে আছে তার উপরে শুধু, টেবিলের উপর ছিল টেবিলের উপরেই দিচ্ছে। But fluid exerts pressure on the bottom, মানে যেটার উপর আছে সেটাতে নিচের দিকেও দেয়, as well as on the walls of the container, দেওয়ালের উপরও দেয়, ডিউ টু টেন্ডেন্সি অফ ফ্লো। কেন সাইডের দিকে দিচ্ছে? ও ফ্লো হতে চায়, ওয়াটারটা এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে চায়, বাট সলিড কখনো যেতে চায় না। বুঝতে পারছো এসব? না, ইয়েস স্যার। এর সবচেয়ে ভালো উদাহরণ দিয়েছে, এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে ছবিটা, এখানে জল রাখা আছে,
এরকম বড় একটা জায়গা দুম করে যদি তুমি দু জায়গায় দুটো ফুটো করে দাও, জল বেরিয়ে আসবে না? এসব না, হ্যাঁ স্যার। এটাই যদি তুমি ধরো জল নেই, একটা সলিড কোনো জিনিস ঢুকিয়ে দিলে, শক্ত কোনো জিনিস, পাথর বা কিছু, ও কি বেরিয়ে আসতে চাইবে? কখনো বেরিয়ে আসতে চাইবে না, ও যেরকম আছে সেরকমই থাকবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আবার কারেন্ট গেল, এত কারেন্ট গেলে হবে? এবার ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ওয়াটারের যে কোনো লেভেলে প্রেশার কত হয়? Pressure exerted by a liquid. Pressure exerted by a liquid column. এখানে দেখো, এই একটা জার আছে, এইখানে একটা সিলিন্ডার আছে। মানে সিলিন্ডার দেখে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি কি আছে আলটিমেটলি বলো তো? এখানে এই একটা জার, এর ভেতরে জল আছে, আর কিচ্ছু নেই, লিকুইড আছে। তাহলে এর যে কোনো পয়েন্টে তুমি প্রেশার বার করতে চাইছো, হোয়াট উইল বি দ্য প্রেশার? তো তুমি এখানে একটা ছোট্ট একটা সিলিন্ডার কল্পনা করো, জাস্ট ইমাজিন এ ভেরি স্মল, মানে একটা ছোট্ট সিলিন্ডার, সেই সিলিন্ডারটার নাম কি দিয়েছে? PSRQ, ঠিক আছে? তো এই সিলিন্ডারটার জন্য এই সিলিন্ড্রিক্যাল শেপের একটা ওয়াটার আছে এর ভেতরে, তাই তো? বুঝতে পারছো? তাহলে এর হ্যাঁ জন্য স্যার। নিচের দিকে কতটা প্রেশার হবে? নিচের দিকে কতটা প্রেশার হবে? তাহলে কতটা প্রেশার হবে? এর মাস, মানে আমি ওয়াটারটা সব দিকেই প্রেশার দেবে, সেটা তো স্বাভাবিক, পাস্কালের ল থেকেও দেখতে পাবে। এবং এখান থেকেই এই যে এতক্ষণ এর আগে যেটা বললাম, প্রেশার সব দিকেই প্রেশার দেয়, এটা বেসিক্যালি পাস্কাল লয়ের একটা পার্ট, যেটা তোমরা পরে পড়বে। তো আপাতত এইটার নিচের দিকে, মানে পিকিউ সারফেসে কতটা ফোর্স দেবে, যেটা সলিড রাখলেও হতো, লিকুইড রাখলেও হচ্ছে, সেটা কত হবে? তুমি কি বার করতে চাইছো? ফোর্স এক্সার্টেড বাই দিস সিলিন্ড্রিক্যাল শেপ অফ ওয়াটার। তুমি পুরো ওয়াটারটার জন্য বার করতে পারো, এই যে পুরো জারটার জন্য বার করতে পারো, তবে এইটুকু শেপের জন্য বার করতে চাইছি, এই যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছ PQRS, এইটুকুর জন্য ফোর্স কত হবে? তাহলে কত হবে? ওর মাস ইন্টু ওয়েট, জি, এম ইন্টু জি, তাই তো? ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে এখানে দেখো এর ভলিউম কত হবে। প্রথম কথা, যদি এর ক্রস সেকশনাল এরিয়াটা, এই যে সিলিন্ডারটার ক্রস সেকশনাল এরিয়া যদি A হয়, আর ওর লেন্থ কত H, হাইট কত H, তাহলে ওর ভলিউম কত হবে? সিলিন্ডারের ভলিউম কত হয়? ক্রস সেকশনাল এরিয়া ইন্টু লেন্থ। এখানে লেন্থ কত হচ্ছে? H হচ্ছে, A হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, তাহলে ভলিউম হয়ে গেল AH, অত কিছু পরেটা দেখলে বুঝবে, AH, এটা হয়ে গেল কি? ভলিউম, তাই তো? ইয়েস অর নো বলবে? ইয়েস স্যার। এবার মাসের ফর্মুলা জানো? হাউ মাস ইজ রিলেটেড টু ভলিউম, ডু ইউ নো দিস? মাস ইজ ইকুয়াল টু হোয়াট? বলো, তাই পরের দিন বলবো আলাদা করে। জানো না একটু রিপ্লাই দেবে, কেউ না জানলে বলো, নো প্রবলেম। স্যার মাসের ফর্মুলাটা হচ্ছে ওই ভলিউম ইন্টু ডেনসিটি ছিল স্যার। ভলিউম ঠিক। ইন্টু ডেনসিটি, ভেরি গুড। ও ভি ফর ভলিউম, ডি ফর ডেনসিটি, তাই তো? এসে কি পর্ণিকা তো বললে নাকি? হ্যাঁ পর্ণিকা স্যার। ইয়েস স্যার। তো ভলিউম ইন্টু ডেনসিটি, তো এখানে মনে হয় ডেনসিটিটাকে রো দিয়ে ডিনোট করেছে, ইয়েস। তবে ডেনসিটিটাকে এখানে রো দিয়ে ডিনোট করে। So mass is equal to volume into density. So what will be the force? Sorry, এর ওয়েটটা কত হবে? ওয়েট, দ্যাট ইজ দ্য ফোর্স, এটাই তো নিচের দিকে কাজ করছে। মানে লিকুইড থাকলেও নিচের দিকে করবে, সলিড থাকলেও নিচে, লিকুইডের থেকে অ্যাডিশনাল কি সব দিকে দেবে। তো নিচের দিকে কত ফোর্স হবে? mg। ওই সিলিন্ড্রিক্যাল শেপের ওয়াটারের জন্য কত ফোর্স হবে? mg। m ইজ হোয়াট? ভি রো জি হলো। এবার ভি এর জায়গায় কি লিখতে পারো? এই সিলিন্ডারটার রেডিয়াস কত ছিল, মানে ক্রস সেকশনাল এরিয়া কত ছিল? এ, আর লেন্থ হচ্ছে এল, তাহলে এ এল রো জি, দিস ইজ দ্য ফোর্স, ইয়েস অর নো?
এইখানে হাইটটাকে কি বলেছিল, এল না বলে এইচ বলেছিল, তাই তো? এটাকে আমি এইচ লিখেছিলাম, বোঝা যাচ্ছে? দেখো ছবিটা দেখো, এর লেন্থটা কি হচ্ছে, এইচ হচ্ছে, তাই না? হ্যাঁ তাহলে এটা স্যার। কি দাঁড়ালো, এ এইচ রো জি। সো দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য, মানে ওর ওয়েট যেটা হচ্ছে সেটাই তো ফোর্স হচ্ছে এখানে। তাহলে প্রেশার কত হবে? প্রেশার ইজ নোন অ্যাজ ফোর্স বাই এরিয়া। ওর এরিয়া কত? এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এটা কত দাঁড়াবে, ফোর্স বাই এরিয়া করলে এ এইচ রো জি বাই এ, এটা করলে কত হবে, এইচ রো জি। দিস ইজ হোয়াট দেয়ার, এইচ রো জি ইজ দ্য প্রেশার। বোঝা গেছে? ইয়েস অর নো? So this is the pressure due to what? Due to due to the liquid of volume or due to the cylindrical shape of the liquid. এইটুকু জলের, এইটুকু ওয়াটারের নিজের ওয়েটের জন্য এই ফোর্স প্রেশারটা হচ্ছে, তাই তো? ইয়েস অর নো? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। ইয়েস স্যার। নাও এই ফোর্সটা কি, এই প্রেশারটা নিচের দিকে কাজ করছে। দিস ইজ দ্য প্রেশার ডিউ টু দ্য লিকুইড অফ দিস ভলিউম। এবার খুব মন দিয়ে দেখো, আমরা যখন নাকি কোনো, এটা করি আজকে আমি আর বেশি করাবো না, এরকম ধরো একটা জার আছে, আমরা ধরো এয়ারে আছি, তো আমরা ধরো বাতাসে আছি, তো দাঁড়িয়ে আছি, মানুষ গাছপালা সব আছে, এয়ারেরও একটা প্রেশার আছে জানো ওপর থেকে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওই যে বলে না নিম্নচাপ, হ্যাঁ। বাংলা একটা কথা আছে না, নিম্নচাপ মানে চাপ কমে গেছে। তার মানে এয়ারের প্রেশার যদি কমে যায়, ইফ দ্য প্রেশার অফ দ্য এয়ারটাকে আমি যদি ধরো পিএ বা প্রেশার অফ দ্য এয়ার, এই প্রেশার অফ দ্য এয়ার যখন কমে যায় তখনই বলে নিম্নচাপ, মানে বাইরের থেকে এয়ার তখন আসতে থাকে। প্রেশার কমে গেলে কি, এয়ার ডেন্সিটি কমে যায়, মানে প্রেশার কমে যাওয়া মানে বুঝতেই পারছো চাপ কমে গেছে, বাইরের থেকে এয়ার আসে তখন ওই জায়গাটা ফিল আপ করার জন্য, তখন বিভিন্ন স্টর্ম হয়, ঝড় হয়, টর্নেডো হয়। এখন তো মনে হয় টর্নেডো খুব দেখা যাচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে, আগে দেখা যেত না। কদিন আগে দীঘায় দেখা গেছে, দেখেছো? কেউ টিভিতে দেখাচ্ছিল। হ্যাভ ইউ এভার সিন দ্যাট? না স্যার দেখিনি। খুব সাবধান সমুদ্রে গেলে, রাস্তাঘাটে টর্নেডো হলে উপরে না তোমাকে একটু দূরে ফেলে দিলে, তাও টর্নেডো মারাত্মক জিনিস। ছাদে ফাদে থাকলে, ঝড় ফট উঠলে ছাদে এখন যাওয়াটা বেটার না, কারণ টর্নেডো এখন খুব দেখা যাচ্ছে। কেউ দেখেছো? কলকাতার দিকে প্রায় দেখা যাচ্ছে এখন, খুচকার জায়গায়। হ্যাভ ইউ এভার সিন দ্যাট? কোনো টিভি কোথাও দেখোনি কোনোদিন যে এখানে আমাদের টিভিতে দেখেছি। হ্যাঁ, এগুলো জলে কেন জানি না, আননোয়িংলি জলে দেখা যাচ্ছে বেশি, মানে নর্মালেও দেখা যাচ্ছে। কদিন আগে, বেশি দিন হয়নি, 7-8 মাস আগে দেখা গেছিল ইসে, এই কি বলে, গঙ্গায়, গঙ্গার এই কোন জায়গাটায়, চুচুড়ার দিকে দেখা গেছিল, টিভিতে দেখিয়েছিল। ও। রিসেন্ট মানে বিভৎস জল, জল উপরে ফেলছে টর্নেডো। তো দেখেছো, টর্নেডো বেসিক্যালি ছিল বিদেশে, আগে ফরেন কান্ট্রিতেই দেখা যেত, দেখা তো না, ইংলিশ মুভিগুলোতে দেখেছো হয়তো, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এখন এখানে সেটা আমদানি হয়ে গেছে, কারণ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। গঙ্গায় দেখা গেছিল মানে জল উঠছে, জলকে ঘূর্ণির মধ্যে জলকে নিয়ে নিয়েছে। ভাবা যায় ওখানে যদি কোনো নৌকা পড়ে তো শেষ, পুরো ওর কপাল পুরো শেষ। তো রিসেন্টলি দীঘাতে সমুদ্রে দেখা গেছিল, আচ্ছা। ইউটিউবে দেখবে, আমি দেখছিলাম একটা খবরে। তো হ্যাঁ স্যার। ওইখানে যদি কোনো টর্নেডো, মানে জলাশয়ের সামনে টর্নেডো পড়লে খুব সাবধান। কেউ যদি টর্নেডোর মধ্যে পড়ে যায় তাকে তো তুলে নিয়ে যাবে, পুরো তুলে নিয়ে হুম। যাবে। আর জলে পড়লে তো আর বাঁচার কোনো সাইন নেই। তো যাই হোক, এই টর্নেডো ফর্নেডো কখন হয়, যখন প্রেশার অফ দ্য এয়ার কমে যায়, তখনই ঝড় হয়, বিভিন্ন ধরনের ঝড় হয়, টর্নেডো হয়, ইত্যাদি হয়। তো যাই হোক, তার মানে ওপর থেকে সবসময় কিন্তু আমাদের একটা প্রেশার আছে, এয়ার প্রেশার অলরেডি আছে। তাহলে এবার এখানে দেখো, এই যে ছবিটা দেখলে, কোথায় গেল ওটা, এই যে লিকুইডটা, এই যে প্রেশারটা তুমি বার করলে এইচ রো জি, ইট ইজ ডিউ টু হুম, ডিউ টু দ্য ওয়েট অফ দ্য লিকুইড অনলি। এই যে এই সাইজের এই যে লিকুইড PQRS, এই যে সিলিন্ড্রিক্যাল শেপের যে লিকুইড ভলিউম, এর জন্য প্রেশার। এবার এর ওপরে তো এয়ার প্রেশার আছে, এই যে জলের সারফেসের ওপরে কি আছে বলো, এয়ার আছে। ইয়েস অর নো? ইয়েস স্যার। এর ওপরে যদি প্রেশার থাকে, প্রেশার তো
যদি কি আছেই, তাহলে এই পিকিউ, এতক্ষণ তুমি পিকিউ সারফেসে প্রেশার বার করলে ডিউ টু দ্য ওয়াটার, তাহলে এখানে টোটাল প্রেশার কত হবে? তাহলে টোটাল প্রেশার হবে লিকুইডের জন্য যেটা প্রেশার বার করেছে সেটা প্লাস এয়ার প্রেশার, বিকজ পয়েন্ট টু বি নোটেড, এয়ার প্রেশার এবং প্রেশার ডিউ টু দ্য লিকুইড দুটোই কিন্তু সেম দিকে। এয়ার প্রেশার ওপর থেকে নিচের দিকে এবং লিকুইড প্রেশারও নিচের দিকে, তাই তো? তুমি ধরো আচ্ছা ব্যাপারটা হচ্ছে এক হাত দিয়ে মাটিতে চাপ দিচ্ছ, তুমি এই হাত, এক হাত দিয়ে একটা হাতের তালু দিয়ে মাটিতে চাপ দিচ্ছ, এর ওপরে আরেকটা হাত নিয়ে আসলে, এই ওপরের হাতটা নিচের হাতের ওপর আরো চাপ দিচ্ছ, তাহলে প্রেশারটা বাড়বে কি বাড়বে না? তাহলে এখানে কতগুলো প্রেশার আছে? প্রেশার ডিউ টু হ্যান্ড ওয়ান P1, এর ওপর আরেকটা হাত নিয়ে চাপ দিচ্ছ, তাহলে টোটাল প্রেশার কত হবে? দুটোই তো একই দিকে, তাহলে টোটাল হ্যাঁ। প্রেশার কত হবে? P1 প্লাস P2, তাই তো? হ্যাঁ। উশিকি অ্যান্ড পরিণিকা। ইয়েস স্যার। তো এখানেও তাই দেখো হচ্ছে, এই লিকুইডটার জন্য প্রেশার নিচের দিকে আর এয়ার প্রেশার আছে, তাহলে টোটাল প্রেশার কত হবে? টোটাল প্রেশার দেখো, এই অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কি বলছে? এয়ার প্রেশার। আচ্ছা একই দিকে। ইফ দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যাক্টিং অন দ্য ফ্রি সারফেস অফ দ্য লিকুইড, দেন টোটাল প্রেশার কত হবে? অ্যাটমসফিয়ারিক প্রেশার, যেটাকে PA বলেছি, প্লাস প্রেশার ডিউ টু দ্য লিকুইড কলাম, দ্যাট ইজ P0 প্লাস H rho g। বোঝা গেছে এত অবধি? হ্যাঁ স্যার। লস অফ লিকুইড প্রেশার, এটা আমি পরের দিন করাবো। তা এখানে আগে বলে দিই তাহলে, প্রেশার কার কার উপর ডিপেন্ড করে? ফ্যাক্টরস অ্যাফেক্টিং প্রেশার অ্যাট দ্য পয়েন্ট অফ লিকুইড। কার কার উপর ডিপেন্ড করে বলো তো? প্রেশারের ফর্মুলা কি? মানে লিকুইডের জন্য তুমি যেটুকু প্রেশার পাচ্ছ সেটা কার কার উপর ডিপেন্ড করে? সেই ফর্মুলাটা কি? অনলি লিকুইডের জন্য যে প্রেশারটা পাচ্ছ, H rho g, H is the height of the liquid column, rho is the density and g is the acceleration due to gravity। হুম। তাহলে প্রেশার কত বাড়বে? যত বেশি হাইটের জল হবে, যত বেশি হাইটে তুমি নিচে যাবে, তত বেশি প্রেশার হবে। এসব হ্যাঁ। বুঝতেই পারছো? প্রেশার ইজ প্রপোর্শনাল টু হাইট, প্রেশার ইজ প্রপোর্শনাল, এটা রো হবে, রোটা একটু পি এর মতো লাগবে, বাঁকানো থাকে। প্রেশার ইজ প্রপোর্শনাল টু রো অ্যান্ড প্রেশার ইজ প্রপোর্শনাল টু জি। এটাই বলেছে, ডেপথ যত বাড়বে, ডেনসিটি যত বাড়বে, দেখবে জলের তলায় যখন যায়, তোমরা ধরো কেউ সাঁতার জানো, নদীতে ডুব দিচ্ছ, কিছুটা ডুব দিলে মাথা ডুবেই তোমরা দেখবে বেশিক্ষণ রাখতে পারবে না, তুলে দিতে হয়, তাই না? যারা নাকি ডুব সাঁতার দেয়, ধরো অনেকে আছে না, অনেক জিনিস নিয়ে মাটি একদম জলের তলায় চলে যায়, এসব না, হ্যাঁ স্যার। ওখানে যদি কেউ যায় তাহলে বুঝবে কি প্রেশার আছে, বীভৎস প্রেশার, হাইট বেড়ে যাচ্ছে তো। মানে ধরো এরকম একটা বড় জার বা বড় একটা আছে, জল এতটা আছে, ওয়াটার এতটা আছে, তুমি যদি এত দূর যাও, মাথা ডুবিয়ে উঠে আসলে, তাহলে এখানে ধরো তোমার মাথাটা আছে, এইটুকু হাইট, তাহলে এইখানে প্রেশার কত হবে? H1 rho g, rho is the density of water। কেউ ধরো এইখানে ডুবে, এই একদম তলায় আছে, এই হাইটটা কত? ধরো H2, এইখানে কেউ ডুব দিয়েছে, তাহলে এখানে প্রেশার কত হবে? H2 rho g, রো জি। and it is very clear that H2 is very very greater than H1। তারপরে নিচে খুব প্রেশার থাকবে, ওই জন্যই দেখবে যখন ওই জলে ডুব দেয় খুব চাপ লাগে। হ্যাঁ স্যার। ঠিক আছে, যত নিচে যাবে তত প্রেশার বাড়বে, এটাই। আরেকটা জিনিসগুলো আমি ছেড়ে দেবো, সাম কনসিকুয়েন্সেস অফ, এগুলো সব পড়বে, হ্যাঁ, কনসিকুয়েন্সেস অফ লিকুইড প্রেশার। বাঁধের ক্ষেত্রে যেটা হয়, ড্যাম দেওয়ার ক্ষেত্রে যেটা হয়, কেউ দেখবে ড্যামের, খেয়াল করে দেখবে ড্যামের যদি এই সাইডটা দেখো, আমি তো সামনের দিকটা দেখিয়েছিলাম, এই দেখো ড্যাম, একটা ওয়াটার ড্যাম, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ড্যামের দেখো নিচের পোর্শনটা বেশি মোটা না? হ্যাঁ। কেন না? যত নিচের দিকে, ওয়াটার তো সব দিকেই প্রেসার দেয়, ওপরের পোর্শনে এইটুকুই দেখো, এইটুকু হাইট যদি H1 হয়, তাহলে এই পোর্শনের প্রেসারটা কত হবে? H1 rho g। H1 রো জি। হ্যাঁ। আর একদম তলার পোর্শনে প্রেসার কত হবে? এখানে কত প্রেসার হবে?
H2 রোজি, H2 রোজি। এই হাইটটা হচ্ছে H2। এবার দেখো পাস্কাল লয় পরের দিন দেখতে পারবে যে তুমি যে তলায় ফোর্সটা পাচ্ছ, তলায় যেই ওয়েটটা পাচ্ছ, লিকুইডের সব দিকেই কিন্তু ফোর্সটা সেম হয়। মানে ধরো এরকম একটা লিকুইড সারফেস আছে, তুমি এইখানে ফোর্স পেয়েছো তো এইচ, এটা কত বলো, এটা যদি এইচ হয়, এইচ রোজি হবে। তো হুম, এই পয়েন্টটা তো লিকুইডটা এদিকেও যেতে চাইবে, সব দিকেই হ্যাঁ তো যেতে দেয়। তো এইদিকেও ফোর্স, এদিকেও কিন্তু ওর ফোর্স প্রেশার কত হবে, এইচ রোজি হবে, তাই না? কারণ হ্যাঁ কেন, ও তো ওপরের সারফেস থেকে, এইটাও তো এইচ হাইটেই আছে, এইচ গভীরতাতেই আছে, তো সব দিকেই সেম প্রেশার হবে। কারণটা কি, ও সব দিকেই তো ফোর্স দিচ্ছে, সব দিকেই যেতে চায়, লিকুইড তো, তো এইদিকেও ফোর্স এইচ রোজি হবে। বুঝতে পারছো? যদি হ্যাঁ সেটা স্যার। ওপরের থেকে সেম হাইটে থাকে। তার ফলে দেখো তলার যে ড্যামের তলায় যেহেতু গভীরতাটা বেশি, ডেপথটা বেশি, এইচ টু ইজ গ্রেটার দেন এইচ ওয়ান হচ্ছে, তার মানে তলায় হাইটটা বেশি, তার ফলে তলায় একদম লোয়ার পোর্শনে প্রেশারটাও বেশি হবে, বিকজ এইচ টু ইজ গ্রেটার দেন এইচ ওয়ান। তো তলায় যেহেতু প্রেশারটা বেশি, তার ফলে কি হবে, দেওয়ালের ওপর বেশি চাপ দেবে, ড্যামের ওয়ালের ওপর বেশি প্রেশার দেবে ওয়াটারটা, ফলে ড্যামটা কিন্তু ড্যামেজ হতে পারে বেশি, কারণ যত বেশি চাপ দেবে তত তো ওকে উইথস্ট্যান্ড করতে হবে। ড্যামের কাজটা কি, জলটাকে আটকানো, তাই তো? যতটুকু দরকার সেটা লক গেট দিয়ে বার করে দেবে, কিন্তু যে সলিড পোর্শনটা যত জলটাকে আটকাতে চাইবে, মেন তো ফাংশন ওটাই। তো যদি হ্যাঁ স্যার। দেওয়ালটা সব জায়গাতে সমান হতো, ধরো ইউনিফর্ম থিকনেস এরকম হতো, তাহলে তলায় যেহেতু প্রেশারটা বেশি, এই তলার পোর্শনটা কিন্তু ভেঙে যাওয়ার চান্সটা বেশি, কারণ ওকে বেশি সহ্য করতে হবে, ভেতর তলায় প্রেশারটা বেশি। ওই জন্যই, সো দ্যাট দ্য ড্যাম ক্যান উইথস্ট্যান্ড দ্য হাই প্রেশার, তলায় তো হাই প্রেশার ওয়াটারে, যাতে করে তলার হাই প্রেশারটা সহ্য করতে পারে, তলার দিকে যত যায় লোয়ার পোর্শনে ড্যাম অতটা বেশি মোটা হয়, চওড়া হয়, সো দ্যাট ইট ক্যান উইথস্ট্যান্ড দ্য হাই প্রেশার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, আজকে এত অবধি থাক। পরের দিন তোমাদের এর পরেরটা উঠবো, পাস্কাল ল পড়াবো। এটা খুব ভালোভাবে আছে পাস্কাল ল এর পরে, এই যে একটা তোমাদের এটাকে বলা হয় ওই হাইড্রোলিক মেশিন, ভেরি ইম্পর্টেন্ট, হাইড্রোলিক মেশিনটা পড়াবো, ঠিক আছে? গুড হ্যাঁ নাইট, স্যার। গুড নাইট টু অল অফ ইউ। গুড নাইট স্যার। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ওকে।